নির্বাচনের দিনে একই দিনে আরেকটা ব্যালটের মাধ্যমে গণভোটের সেই রায়টা নেওয়া যাবে যে এই সংস্কারের মধ্যে ঐক্যমত্য কমিশনের কাছে আমরা যারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সকল রাজনৈতিক দল সেই প্রতিশ্রুতির পক্ষে জনগণ আছে কিনা, সেই সনদের পক্ষে জনগণ আছে কিনা, হ্যাঁ অথবা না বলুন। যদি জনগণ হ্যাঁ বলে তাহলে সেই পার্লামেন্ট, সেই নির্বাচিত সংসদের প্রত্যেকটা সংসদ সদস্য আইনানুগভাবে ম্যান্ডেট প্রাপ্ত হবে এই সনদ বাস্তবায়নের জন্য, তারা বাধ্য থাকবে সেই সনদ বাস্তবায়নের জন্য। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয় সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হওয়ার পরে তারপরে হলে হতে পারে। এই বক্তব্যটা হলো আমাদের বর্তমান জনাব স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি ফ্যামিলি কার্ড দিবেন, দিস ইজ ভেরি গুড, ইউ আর মেনটেনিং ইউর কমিটমেন্ট। তাহলে জুলাই চার্টার সম্পর্কে কমিটমেন্ট মেনটেন করেন না কেন? তারা চোর হিসেবে ঢুকেছে হলো হাইকোর্টে, গিয়ে একটা স্টেজ ম্যানেজড রুল নিয়েছে। এটা যেদিন শেষ হবে সেই দিন কিন্তু দরজা ভাঙ্গা ছাড়া আর উপায় থাকবে না। এটা ধারণা আছে কিনা তাও আমি জানি না। ওনাদের মাথায় হয়তো আছে এটা যে ক্ষমতা আছে, কিছুক্ষণ প্লে করলাম, যখন ক্ষমতার ভাটা পড়বে তখন আর প্লে করবেন কি করে? অতীতের পঞ্চম সংশোধনী মামলা যখন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে তখন জিয়াউর রহমান সাহেব কর্তৃক গৃহীত সকল সাংবিধানিক সংস্কার অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর যে মামলাটা হয়েছে, পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে হয়েছে, এটা দেখলে দেখবেন সংবিধানের সব জায়গায় কাটা ছিঁড়া করতে 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 এমন হয়েছে বলা হয় যে পঞ্চদশ সংশোধনীটা কোনো সংশোধনী না, এটা সংবিধান নতুন করে লেখার শামিল। তো এরকম একটা কিছুর জন্য অপেক্ষা করছেন না ওনারা? তা না হলে আদালতের বারান্দায় এটা কেন ঠেলে দিলেন? তাহলে কি দাঁড়াচ্ছে? আমি গতকালকে খুব চিন্তিত, এই জন্য চিন্তিত ছিলাম যে আসলে বাংলাদেশে কি কোনো আইনমন্ত্রী নাই? এই সমস্ত সাবজেক্ট ম্যাটার ডিসকাশনের সাবজেক্ট ম্যাটার হলো ল মিনিস্টার। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, আইন, বিচার এবং সংসদ বিষয়ক একটা মন্ত্রণালয় আছে। ওই মন্ত্রণালয়ের একজন মন্ত্রী আছে। ওই মন্ত্রণালয়ের সাবজেক্ট ম্যাটার এটা যে কোন আইনের অধীনে, সংবিধানের কোন বিধানের অধীনে কি করে কোন বিষয়টা কিভাবে সেটেল করা হবে, দিস ইজ প্রিসাইজলি দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি। কিন্তু আপনারা ল মিনিস্টারের কোনো কথা শুনেন না কেন? দিস ইজ মিস্টেরিয়াস। আপনারা ভেবেছেন কিনা কখনো তা আমি জানি না, কিন্তু ফ্রম ইয়েস্টারডে আই হ্যাভ স্টার্টেড থিঙ্কিং যে এটা কেমন করে পসিবল, আমাদের ল মিনিস্টার কথা বলে না কেন? ওয়াই দ্য ল মিনিস্টার ইজ সাইলেন্ট? এই মিনিস্ট্রি তো ল মিনিস্টারের। সংসদে কে শপথ নিবে না নিবে এটা তো পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের সাবজেক্ট ম্যাটার। অলসো এইটা সাবজেক্ট ম্যাটার হলো যে সংসদে শপথ নিয়েছেন কি নিয়েছেন না, নিবেন কি নিবেন না, একটা বিল উত্থাপন হবে কি হবে না, 133টা অর্ডিন্যান্স উপস্থাপন আগামীকালকে হবে কি হবে না, কোনটা সংশোধিত হবে, কোনটা পরিমার্জিত হবে। ল মিনিস্ট্রির একটা ড্রাফট উইং নামে একটা উইং আছে। ল মিনিস্ট্রির 3 ভাগ, তার মধ্যে একটা ভাগ হলো ড্রাফটিং উইং। ওই ড্রাফটিং উইং এর মধ্যে এগুলো ঠিক হবে। কিন্তু আপনারা দেখবেন, আমি আপনাদের কাছে একটা অনুরোধ জানাবো, আপনারা আজকেই খোঁজ নিয়ে দেখেন, খোঁজ নিয়ে আপনাদের দেখার দরকার হবে ওয়াই আওয়ার নিউ ল মিনিস্টার ইজ সাইলেন্ট অ্যাবাউট দিস। এটা তো সাবজেক্ট ম্যাটার অফ হোম মিনিস্ট্রি না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার তো এগুলো না। হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো পুলিশ, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ইমিগ্রেশন, হোম মিনিস্ট্রির সাবজেক্ট ম্যাটার হলো ল এনফোর্সমেন্ট এজেন্সিস, কিভাবে আইন শৃঙ্খলা বজায় থাকবে, দ্যাট ইজ হোয়াট ইজ দি সাবজেক্ট ম্যাটার অফ দি ল মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিসকাশনটা এখানে হচ্ছে না। আর আগে আমি যেটা পড়ে শোনালাম, কালকে এক জায়গায় মন্তব্য শুনেছি আমি টেলিভিশনে, যে বলা হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ এটাই নাকি বোঝা যাচ্ছে না। এর আগে তিনি বলেছেন, তার আগে কথাটা ছিল এটা
যে জবরদস্তিমূলক মার্শাল ল এর মতো কোনো আইন করলেই তো হবে না, জুলাই সনদটা মাস্কুলিন না ফেমিলিন তাই তো বুঝতে পারি না। আচ্ছা, মার্শাল ল কি ওনারা করেন নাই? বাংলাদেশে মার্শাল ল প্রথম কে জারি করেছে? ওই মার্শাল লর বেনিফিট কে নিয়েছিল? পঞ্চম সংশোধনী সংবিধানের কে পাশ করেছে? এই প্রশ্ন তো ওনাদেরকে জিজ্ঞাসা করা উচিত। পঞ্চম সংশোধনী তো আপনারাই করেছেন, আপনারাই তো মার্শাল ল জারি করেছেন, আপনারাই তো বলছেন সংবিধান স্থগিত, আপনারাই তো পঞ্চম সংশোধনী পাশ করে বলেছিলেন তখন যে এত সালের এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে তা বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তো ওগুলা ভালো ল ছিল? ওটা পুংলিঙ্গ ছিল না স্ত্রীলিঙ্গ ছিল? ওই পঞ্চম সংশোধনীর নাম কি পুংলিঙ্গ না স্ত্রীলিঙ্গ? আপনারা জিজ্ঞাসা করেন, মাস্কুলিন না ফেমিনিন? এটাও তো জিজ্ঞাসা করা উচিত। যে প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করা হয়েছিল 1977-এ, ওই ফার্স্ট প্রক্লেমেশন অফ 1977 ওটা কে জারি করেছিল? তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জারি করেছিলেন, ওটা কি সংবিধান সংশোধন মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করলেন কেমন করে? এরপরে কেন আবার পঞ্চম সংশোধনী পাশ করতে হলো? সেটা আবার বাংলাদেশের উচ্চ আদালত আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করলো। আমার মনে হয় বিএনপি বা সরকার বেমালুম ভুলে গেছে যে দেশে একটা অভ্যুত্থান হয়েছিল। তারা মনে করছে একটা নিয়মতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন হয়েছে, বাস দ্যাট ইজ হোয়াট ইজ দি ফাইনাল। কিন্তু তারা একেবারে বেমালুম কি করে ভুলে যায় যে এই দেশের মানুষ রক্ত দিয়েছে। এখনো ট্রাইব্যুনালে সাক্ষী দিতে আসে, মাঝে মাঝে গেলে দেখা যায় কারা সাক্ষ্য দিতে আসে, কিন্তু তাদের মাথায় এটা নাই। আরেকটা কথা, তাদের মাথায় এটা নাই, দেখেন গণভোট অধ্যাদেশের পিছনে আমরা যারা ঐকমত্য কমিশনে ছিলাম, তাদের ঐকমত্যের ভিত্তিতে 30টা বিষয়ে একমত হয়েছিল। এটা গণভোট অধ্যাদেশের পিছনে শিডিউল আকারে আছে। আদালতে গিয়ে একটা ফরমায়েশি মামলা করাইছে, ফরমায়েশি মামলা করে ওখানে রুল নিয়েছে যে ঐকমত্যের ভিত্তিতে যে 30টা বিষয় ঠিক করা হয়েছিল এইটাও নাকি কেন সাংবিধানিক ঘোষণা করা হবে না, এই মর্মেও আদালত রুল দিয়েছে। ওনাদের একটা কথা আপত্তি যে ডিসেন্টিং আছে, ডিসেন্টিং বাদ, ঐকমত্য যেগুলো হয়েছে এখানে আপত্তি কিসের? ঐকমত্য হয়েছে যে কোনো বিষয়, এগুলোকে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়েছে। এর মানে কি? এর মানে হলো লিডারশিপের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রাস্ট এবং কনফিডেন্স। কোনো নেতা কিংবা কোনো গোষ্ঠীর প্রতি জনগণের যদি আস্থা এবং বিশ্বাস না থাকে, ও কিন্তু শেষ পর্যন্ত নেতৃত্বের ক্যাটাগরিতে উত্তীর্ণ হইতে পারবে না। দিস ইজ দি সিক্রেট অফ লিডারশিপ। কেন মানুষ সংগ্রামী মানুষকে পছন্দ করে? কেন কেন মানুষ নেলসন ম্যান্ডেলাকে পছন্দ করে? কেন মানুষ সারা দুনিয়াতে হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেন পৃথিবীতে এক্সাম্পলারি নেতা হিসেবে আছেন? কেন? বিকজ তার কথা এবং তার কাজ, তার মুআমালাত, তার কর্মকাণ্ড, তার পলিসির মধ্যে আপনি বৈপরীত্য দেখতে পাবেন না। একইভাবে আমি নেলসন ম্যান্ডেলা 28 বছর ছিল জেলের ভিতরে, আপনি দেখবেন ওই ভদ্রলোকের জিন্দেগিতে জেলে গেছে, জুলুম হয়েছে, থাকতে থাকতে জীবন পার করে দিছে, কিন্তু কখনো নিজের দেওয়া কমিটমেন্ট থেকে সরে দাঁড়ায় নাই। একইভাবে বেগম খালেদা জিয়াকে কেন আমরা আপসীর নেত্রী বলি? বিকজ শি সাফার্ড এ লট বাট শি ডিড নট কম্প্রোমাইজ। এখন এসে আমরা কি বিপদে পড়েছি? তার দল সরকার গঠন করার আগে যা বলেছে, একসাথে মিলে আমরা যা আলোচনা করলাম, সরকার গঠন হওয়ার পরে কিংবা নির্বাচনের পরেই 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারছে। এই যে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে পোল্ট্রি মারার পরে আমরা জানা এখানে আলেম ওলামা, দেশের বিখ্যাত জ্ঞানী গুণীজন এখানে বসে আছেন, তাদের মনোজগতে আর আস্থা বিশ্বাসের জায়গাটা তো আগের মতো নাই। আপনি কি করে এটা ফিরে আনবেন? আপনি জানতো দেখি বাজারে যে কমেন্টে, যে ইন্টারভিউটা করেন, ইন্টারভিউর নিচে কমেন্টগুলো দেখবেন, টেলিভিশনের যে ভিডিও ক্লিপসটা ছাপা হয় অথবা আপনাদের মতো মিডিয়ায় যেগুলো ছাপেন, তার নিচে কমেন্ট বক্সটা দেখবেন। গতকালকে আমি 2500 কমেন্ট একসাথে করে অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করেছি। এই মন্তব্য যেখানে করা হয়েছে তার মধ্যে 2500 কমেন্টের ভিতরে মাত্র 60টা কমেন্ট পক্ষে আছে, বাকি 2493টা কমেন্টে হা হা হু হু করে হাসতেছে। এর অর্থ হলো দিস পিপল বিকাম অবলিভিয়াস। এরা অনেকটা
মানে আচ্ছন্ন হয়ে গেছে ক্ষমতার দৃষ্টিতে, মানুষ কি ভাবছে এটা দেখারও সময় তাদের হাতে নাই। সো দিস ইজ, তাহলে এভাবে যদি হয় তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিবেন, দিস ইজ ভেরি গুড, ইউ আর মেনটেনিং ইউর কমিটমেন্ট। তাহলে জুলাই চার্টার সম্পর্কে কমিটমেন্ট মেনটেন করেন না কেন? ঠিক আছে, আপনি যে অংশ, আপনারা যে অংশটুকু কমিটমেন্ট মেনটেন করছেন, উই অ্যাপ্রিসিয়েট দিস, আমরা এটাকে সম্মান জানাই, আমরা এটাকে ইজ্জত করি। কিন্তু এট দ্য সেম টাইম আমরা সবাই মিলে যেখানে আলোচনা হলো, একমত হলো, স্বাক্ষর হলো, এখান থেকে যে সরে আসছেন, এই কমিটমেন্টের কথা আপনাদের কাছে মনে থাকে না? ফলে আমি মনে করি, আমার ধারণা হলো, তো এই জায়গায় আমার কথাটা লম্বা করব না, আমি শুধু এতটুকু বলি আপনাদেরকে, এই কথাগুলো বলে যে মিসট্রাস্ট ক্রিয়েট করা হয়েছে। গত পরশুদিন আমি বলেছিলাম যে চোর যখন বাড়িতে ঢোকে তখন একটা ছোট্ট ছিদ্র খুঁজে সে ঢোকে, কিন্তু যখন মালপত্র নিয়ে বেরিয়ে যায় তখন এই ছোট্ট ছিদ্র দিয়ে আর বেরোতে পারে না, তখন তাকে হায়দার দরজা খুলে বের হয়, অথবা ভেঙ্গে বের হয়, অথবা বড় ধরনের শীত কেটে বের হয়, কারণ তখন তার সাথে মালপত্র থাকে। আমার ধারণা সরকার এরকম একটা প্রবলেমের মধ্যে পড়েছে। তারা চোর হিসেবে ঢুকেছে হলো হাইকোর্টে গিয়ে একটা স্টেজ ম্যানেজড রুল নিয়েছে, এটা যেদিন শেষ হবে সেই দিন কিন্তু দরজা ভাঙ্গা ছাড়া আর উপায় থাকবে না। এটা ধারণা আছে কিনা তাও আমি জানি না, ওনাদের মাথায় হয়তো আছে এটা যে ক্ষমতা আছে, কিছুক্ষণ প্লে করলাম, যখন ক্ষমতার ভাটা পড়বে তখন আর প্লে করবেন কি করে? অতীতের পঞ্চম সংশোধনী মামলা যখন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে তখন জিয়াউর রহমান সাহেব কর্তৃক গৃহীত সকল সাংবিধানিক সংস্কার অবৈধ ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং পঞ্চদশ সংশোধনীর যে মামলাটা হয়েছে, পঞ্চদশ সংশোধনী যেটা সংবিধানে হয়েছে, এটা দেখলে দেখবেন সংবিধানের সব জায়গায় কাটা ছিঁড়া করতে 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 এমন হয়েছে, বলা হয় যে পঞ্চদশ সংশোধনীটা কোনো সংশোধনী না, এটা সংবিধান নতুন করে লেখার শামিল। তো এরকম একটা কিছুর জন্য অপেক্ষা করছেন না ওনারা? তা না হলে আদালতের বারান্দায় এটা কেন ঠেলে দিলেন? আচ্ছা, কোন ইন্ডিপেন্ডেন্ট লোক যদি আদালতের বারান্দায় ঠেলে দিত তাহলে আমরা অ্যাকসেপ্ট করতাম, ম্যানেজ করা, আইনজীবী ম্যানেজ করে, অ্যাটর্নি জেনারেল অফিসও ম্যানেজ করে, রুল কিভাবে হবে এটাও ম্যানেজ করে। আরো আশ্চর্যজনক বিষয়, এখন বলবে কি জানেন, গতকালকে থেকে বলা শুরু করেছে এটা বলে সাবজুডিস ম্যাটার। তো সাবজুডিস হলো কি করে? আদালতের কোনো আদেশ আছে? আদালত একটা কারণ দর্শানো নোটিশ দিয়েছে, বাস, এরপরে তার কোনো সাবজুডিস নাই, বলে নাই তো এটা করো, এটা করো না, এটা করা থেকে বিরত থাকো, এটা স্টে, কিচ্ছুই তো বলে নাই। তাহলে সাবজুডিস ম্যাটার বলছেন কাকে? সাবজুডিস ম্যাটারের সংজ্ঞাটাকেও এখন পরিবর্তন করার চেষ্টা করছে। আদালতের সুনির্দিষ্ট যদি আদেশ থাকতো যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে স্টে করা হলো আগামী 6 মাসের জন্য, তাহলে এই কথা বলতে পারতেন। স্টে তো নাই, ডাইরেকশন নাই, কোনো ইনজাংশন নাই, কোনো রেস্টেনিং অর্ডার নাই, তাহলে সাবজুডিস হলো কি করে? শুধু কারণ দর্শাইতে বলছে আমাদেরকে, তা আমরা কারণ দর্শায় পার্টি হব, শুনানি হবে, দীর্ঘদিন চলবে, ততদিন পার্লামেন্ট হাত পা গোটায় বসে থাকবে, ততদিন জুলাই সনদ বাস্তবে রূপান্তরিত হবে না। তো আমি মনে করি এই রাজনীতিটা বোঝার বাকি আর কোনো লোক এই জগতে নাই। ইভেন আমি, আমার একটা ছেলে আছে আর 17 বছর বয়স, সেও দিকে হাসে। তা আমি জিজ্ঞেস করি যে বাবা হাসো কেন? কই যে আগে কি কইল, এই ভিডিওটা যেটা দেখাইলাম এটা ওই আমার দিছে, কই দেখেন এই লোকটা আগে কি বলে আর এখন কি বলে। তুমি হাসো কেন? তুমি এটা বুঝতে পারো? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে, সাধারণত এত খবর রাখার লোক এরা না, এরা হইলো জেনজি টাইপের, একেবারে আইডিয়াল জেনজি। তো তুমি হাসো কেন? ওই লুক লুক হোয়াট হি সেইং। তো বললাম যে এটা কোথা থেকে পাইছো? আমার কাছে ফেসবুক ফিডে আসছে, দিস পারসন কে অমুক। তো হি সেই, তোমাকে না দেখলাম ওনার সঙ্গে তুমি আলাপ করতেছো, ওই যে ঐকমত্য কমিশনে আলাপ করতাম, ওনারা বিভিন্ন কথা বলতো, এই ভিডিওগুলো ওরা দেখতো, দেখে বলতেছে হি ইজ সেইং সামথিং 160 ডিগ্রি